রাজধানীকে সত্যিকারের মেগাসিটি করার পরিকল্পনার ম্যাপ বাস্তবায়নে গোটা ঢাকা জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। একদিকে চলছে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে ফেলে দেওয়া হয়েছে দৃষ্টি দূষণকারী বিলবোর্ড। অন্যদিকে যানজট মুক্ত ঢাকার জন্য চলছে ফুটপাত রাজপথ দখলকারীদের বিরুদ্ধে অভিযান। 4 দিন ধরে অব্যাহত আছে অবৈধ স্থাপনা ভাঙচুরের কাজ। অবশ্য বৃহস্পতিবার কল্যাণপুরে বস্তি উচ্ছেদ করতে গিয়ে আদালতের নিষেধাজ্ঞায় বাতিল হলো গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অভিযান। এদিকে আগামী ভালোবাসা দিবসে ঢাকার জন্য ভালোবাসা হিসেবে রয়েছে বিশেষ পরিকল্পনা। দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং পরিবেশ ও নগর বিশেষজ্ঞ ইকবাল হাবিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আনিসুল হক, আপনার কাছে অনেক প্রশ্ন। আপনি দায়িত্ব পেয়েছেন 6 মাসের বেশি হয়ে গেছে। আপনি যেই অভিযানগুলি চালাচ্ছেন, যেই কর্মযজ্ঞ শুরু করেছেন, তা এরই মধ্যে অনেক দৃশ্যমান। আমরা ঢাকার অনেক ফুটপাত দেখেছি দখলমুক্ত আপনি করেছেন, ট্রাক স্ট্যান্ড সরিয়েছেন, যা বিশাল এক বড় চ্যালেঞ্জ ছিল। আপনার কাছে জানতে চাই যে 2021 সালের ঢাকা আপনি আমাদেরকে কি ধরনের ঢাকা দিতে চান? ও তো বললো 1 লাইন, আমাকে তো বলতে হবে 1 ঘন্টা। জি বলুন। প্রথমত ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। আমরা ঢাকাকে বলা হচ্ছে যে পৃথিবীর সবচাইতে খারাপ শহরগুলোর একটি, বাসযোগ্য নয়। আমি এর সঙ্গে একেবারেই একমত নই, বিশ্বাস করি না। ঢাকা একটি দেশের রাজধানী, সেখানে বরং অনেক বেশি মানুষ বাস করে। কারণ ঢাকায় বাস করার ফলে যে সুযোগগুলো মানুষের জীবনে সৃষ্টি হয়, সেই সুযোগগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকা একটি সিটি যার প্রতিটি কাজ দেশের ইকোনমিতে এক ধরনের প্রভাব ফেলে। ঢাকা একটি সিটি যে একটা প্ল্যানিংয়ে সারা দেশের জিডিপি গ্রোথ চেঞ্জ হয়, অথবা সারা দেশে তার অর্থনৈতিক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ে। ঢাকাতে মানুষ আসে তার আহার বাসস্থান করার জন্যে, এবং এমনভাবেও অনেক সময় থাকে, বস্তিতে থাকে। ঢাকা যদি লিভেবল সিটি না হয় তাহলে এত লোক থাকবে কেন? হ্যাঁ, ঢাকা অনেক ভালো থাকার মতো কি একটি শহর? অথবা ঢাকা অন্য অনেকগুলো দেশের মতো কি এত ভালো? না। তার কারণ হলো আমরা ছোট্ট একটি দেশ এবং অনেক বেশি মানুষ। বলা হয় যে পৃথিবীর বেস্ট সিটি হলো কি, হয়তো বললো যে সিডনি, হ্যাঁ, অথবা বললো মেলবোর্ন। তো মেলবোর্নের সাইজ হলো 3500 স্কোয়ার কিলোমিটার। ঢাকার সাইজ আমার এলাকা হলো 83 স্কোয়ার কিলোমিটার। মেলবোর্ন যদি আমি আজকে ধরি তাহলে হয়তো দেখা যাবে যে পার স্কোয়ার কিলোমিটারের ঘনত্ব লোক থাকে হয়তো 625 জন, আর আমাদের এই ঢাকাতে থাকে 1 লক্ষের উপর। কারণ আমার যদি 1 কোটি 20 লক্ষ মানুষ হয়, 86 দিয়ে ভাগ করলে 1.25 লক্ষের মতো হয়ে যাবে। এই অবস্থাতে ঢাকা মানুষকে এখনো ধরে রেখেছে। সুতরাং ঢাকার সমস্যা সর্বব্যাপী, সে যে জায়গাতেই হাত দেন সে জায়গাতেই সমস্যা। কিন্তু তারপরও এর মধ্যেই ঢাকাকে একটি ভালো শহর তৈরি করতে হবে, এবং সেটি প্রতিজ্ঞা নিয়েই আমরা সাধারণ মানুষের কাছে, ঢাকাবাসীর কাছে তাদের রায় চেয়েছি। আমাদেরকে জোর করে ঢাকাবাসী করেনি, আমরা প্রত্যেকে বলেছি আমাদেরকে সেই সুযোগটি দাও। সে সুযোগের ফলে আজকে 8 মাস গেছে। আমার মনে হয় যে আমরা কিছু কাজ করছি এবং প্রতিটি জায়গায় আমরা মোটামুটিভাবে হাত দিচ্ছি। আপনি এখন পর্যন্ত যেসব জায়গায় হাত দিচ্ছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন জায়গাটিতে লাগছে, কিংবা সবচেয়ে বেশি কঠিন, যেই জায়গাটাই ভেদ করা সবচেয়ে দুরূহ? আমার জন্য খুবই দুরূহ ছিল 18-20 হাজার বিলবোর্ড ফেলে দেয়া। এটির পেছনে যত লোক কাজ করেন আরেকটি হলো এর পেছনে যেসব মাসল পাওয়ার থাকে বা যেসব প্রবল শক্তি থাকে, সেটিকে ইগনোর করে একদম খালি করে ফেলা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্যে। তার কাছাকাছি কম নয় চ্যালেঞ্জ ছিল যেটি সবাই বলে যে গত 40 বছর থেকে এই কাজটি করা সম্ভব হয়নি, সেটি হলো তেজগাঁ ট্রাক স্ট্যান্ড। আজকে আমি কিন্তু যদি বলেন যে মেয়র করেছে, আমি কিন্তু এটা আবার সেভাবে বলতে রাজি না। করেছে কিন্তু আমার সঙ্গে যারা কাজ করেন, এর পেছনে নেতৃত্বের যে শক্ত দৃঢ় অবস্থান, সেটি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে তার দলের সমস্ত নেতৃবৃন্দ, হোম মিনিস্টার, যে এলাকায় যিনি এমপি, যে এলাকায় যিনি কাউন্সিলর, যে এলাকায় যিনি
মানে এই নেতৃবৃন্দ, হ্যাঁ যুদ্ধ করতে হয়েছে আমাকে অনেক 6 মাস পেছনে, একবার সামনেও, কিন্তু সে যুদ্ধের সঙ্গে ডিসকাশন আছে, সে যুদ্ধের সঙ্গে আপোষের কথা আছে। তারপর একটা পরিস্থিতি গ্রো করে গিয়েছিল, এটা হতেই পারে, আল্লাহ অনেক সহায় যে আমাদেরকে সম্মানের সঙ্গে সেখান থেকে নিয়ে এসছেন। এটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ ছিল এই কারণে যে শুধু ট্রাক সারা রাস্তা জ্যাম করে রাখতো তা না, এর পেছনে যত শক্তি কিছু ব্যবসা করত এবং যে ধরনের একটি চক্র এখানে গড়ে উঠেছিল সেটি সব জায়গাতেই, শুধু এখানে নয়, সেটি মহাখালীতে, সেটি 3 কিলোমিটার পর্যন্ত গাবতলীতে, আমরা 10টি জায়গাকে আমরা ক্লিয়ার করেছি খুব রিসেন্টলি, গত 4 দিন আগে। তেজগাঁ না জাপান মোহাম্মদপুর এলাকায় ওখানকার ইয়াং একজন আছেন কাউন্সিলর রাজীব, এবং তার সঙ্গে নানক সাহেব, তার সঙ্গে মিজান সাহেব, এনারা ওই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তারা উদ্যোগ নিয়েছেন। মেয়রের তো একটা শক্তি, একটা সাপোর্ট, এক ধরনের ধমক, এগুলো তো থাকেই, কিন্তু কাজ করে কিন্তু এখন দল সবাই মিলে। আমার মনে হয় যে এই 10টি এলাকা করার পর এখন আমরা মনে করি যে ঢাকায় খুব বেশি এলাকা আর নেই। এটি একটি ছিল। আমরা 72টি স্টেশন বানাচ্ছি, STS, এর জন্য জায়গা পাওয়া একটু চ্যালেঞ্জ ছিল। সবই আসলে চ্যালেঞ্জ। যেই জায়গাটিতে আমি একেবারেই মানে আমার চিন্তার কন্ট্রোলও নেই, সেটি আরো ভালো বলবেন ইকবাল সাহেব আজকে এখানে আছেন, সেটি হলো যে জলজট কন্ট্রোল। এই কোনো কাজই কিন্তু আসলে মেয়রের ডিরেক্টলি নয়, কিন্তু যে কোনো কিছুই হোক, আজকে শহরে একটা জ্যাম লাগুক, মেয়রকে ভালো বলুক খারাপ বলুক বলতে হচ্ছে। এই যে প্রশংসা করলেন সেটাও অন্য কারো দায়িত্ব, মোস্টলি পুলিশের এবং বাহিনীর দায়িত্ব যে রাস্তা ক্লিয়ার থাকবে। আমরা সাহায্য করছি, পুলিশও অনেক সাহায্য করছে, তারাও অনেক। জলজটে আসতেছে, এটা নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কিন্তু তার আগে আপনি যেই কাজগুলি এখন করছেন এর সঙ্গে সাধারণ মানুষের অনেক ইনভলভমেন্ট আছে। ইনভলভমেন্ট মানে আপনি যখন একটি ফুটপাত হকার মুক্ত করছেন, সেখানে একেবারে খেটে খাওয়া সাধারণ দিন মজুরের জীবন যাপন সেখানে সম্পৃক্ত। ফলে যখন কিংবা একটা বস্তি উচ্ছেদ, তখন কিন্তু ওই মানুষটি কিভাবে জীবিকা নির্বাহ করবে এই বিষয়গুলি ভাবার আছে। তার জন্য আপনি বিকল্প কোনো ব্যবস্থা কি রাখছেন, কিংবা তাকে কিভাবে এখানে সম্পৃক্ত করছেন? এটা কিন্তু খুব একটা দুরূহ প্রশ্ন, কারণ আপনি এটাও করবেন, ওটাও করবেন, এটাও স্যাক্রিফাইস করবেন না, ওটাও স্যাক্রিফাইস করবেন না। এটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব, যেখানে প্রতিদিনই এক ধরনের দারিদ্রতা আমাদেরকে তাড়া করে, অনেক গরিব মানুষ আছে, সে জায়গাটা এটা কঠিন, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় আমাদের করতেই হচ্ছে। তার মানে কি আপনি এই ঢাকায় কোনো গরিব মানুষ থাকবে না এরকম একটি মেসেজ কি আপনার এখনকার বক্তব্যের মধ্যে দিয়ে আসে? না, আমি আবার সেটা মনে করি না। আমি মনে করি যে আমি আমাদের কাউন্সিলরদের বলেছি যে আপনারা প্ল্যান করেন কোন এলাকায়, অনেক কাজ করছি আমরা এর উপর, কোন এলাকায় আমরা তাদেরকে ফুটপাত পুরোপুরি ইউজ না করে করতে দিতে পারি, কোন এলাকায় যদি বড় মাঠ থাকে সেখানে করতে দিতে পারি, কোন এলাকায় সান্ধ্য বাজার করতে পারি, কোন এলাকায় শুক্র শনিবারে আমরা সারাদিন দিতে পারি। এই কাজটা হচ্ছে, কিন্তু এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করা সম্ভব নয়, কিন্তু আমরা এর মধ্যে প্ল্যান করেছি এবং আমাদের অফিস থেকে লোকজনের পেছনে কাজ করছে, আমাদের কাউন্সিলররা কাজ করছে, কিন্তু তারপরও কিছু প্রত্যেক দিনই দখল হয়। এগুলো আপনাকে একটু কঠিন কোথাও কোথাও হতেই হচ্ছে আমাদের। জনাব ইকবাল হাবিব, যে পরিকল্পনার কথা বললেন, এরকম পরিকল্পনা কিন্তু আমরা আগেও দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের আমলে। ফ্রাইডে মার্কেট করেছিল, নানান রকম মার্কেট, কিংবা হকারদের জন্য ডিফারেন্ট মানে জায়গায় এক এক দিন এক এক জায়গায় তারা বাস্তবায়ন কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ফলে এখন এই যে পরিকল্পনা, সেটার আপনি ভবিষ্যৎ কিরকম দেখছেন? আমি প্রথমে যদি একটুখানি বলার সুযোগ থাকে যে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ করি মাননীয় মেয়র সাহেব তেমন করে উল্লেখ করতে চাইলেন না। ওনার কৌশল হতে পারে, অথবা ওনার আমি মনে করি যে সাংঘাতিক একটা কনফিডেন্সের জায়গা থেকে হয়তো বলেছেন, সেটা হচ্ছে সমন্বয়কের হিসাবে ওনাকে সেই ক্ষমতায়ন কিন্তু করা হয় নাই। এবং আমরা যেটা সবসময় নির্বাচনের আগেও বলছিলাম যে অবশ্যই মেয়রকে, যিনি নগর পিতা, যিনি জনগণের ভোটে সরাসরি নির্বাচিত, এই যে 54টি সংস্থার মধ্যে একমাত্র নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাকে কর্তৃত্ব দিতে হবে, সমন্বয়কের দায়িত্ব দিতে হবে, তাকে অবশ্যই সকলে মান্য করতে হবে যে একটি সমন্বিত পরিকল্পনার সবচেয়ে ধারক বাহক হবেন তিনি। সেই তাকে সেই দায়িত্বটি দেয়া হয়নি, কিন্তু আলটিমেটলি তো তিনি সমন্বয়কের ভূমিকাটি পালন তো করছেন। এবং এই যে জোর করে করার ক্ষেত্রে যেটা হয়,
একটা জবাবদিহিতা নিশ্চিত করতে উনি পারছেন না। আমি মনে করি এটি ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যদিও উনি সরাসরি সেটা বললেন না। সকলকে নিয়ে কাজ করছেন, সকলের সহযোগিতা পাচ্ছেন, সে কারণে হয়তো ওনার কনফিডেন্স আছে। বাট আমি মনে করি যে সরকারের চিন্তা করা দরকার যে এই সমন্বয়ের জায়গাটুকু কতটা প্রাতিষ্ঠানিকভাবে তাকে দেওয়া যায়। আর আপনি যে কথাটা বললেন সেই জায়গাটাও আমার কাছে একটু ভালো লাগলো ওনার কথা শুনে, যে আসলে এই ধরনের কাজ যেখানে মানুষ রয়েছে, মানবিকতা রয়েছে, সমতার ভিত্তিতে বিন্যাসের, সম্পদের বিন্যাসের বিষয় রয়েছে, সেটা কিন্তু তাড়াহুড়া করে হয় না। তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেন তো, ওই সময় যেটা ঝামেলা হয় তারা দেখে নাওয়ালা, মানে কিছু দেখাতে চাই, এই দেখাতে চাই করে কিন্তু এই বহুমাত্রিক সমস্যার সমাধান হয় না। এবং হকারদেরকে, হকার এবং ফুটপাত একটা কিন্তু উপজীব্যতা, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, এই পরস্পর নির্ভরশীল রিলেশনশিপ। আমি একটা উদাহরণ আপনাকে দেই, আপনি দেখবেন যেখানে হকার আছে এরকম ফুটপাতে আপনি গভীর রাত হাঁটতে আপনার কোনো অসুবিধা হয় না, নিরাপত্তার ঝামেলাটা হয় না। তো এগুলো আমি মাঝে মধ্যে বলি যে সুকুমভিট রোড ব্যাংককে রয়েছে, অথবা ম্যানহাটন যেটা রয়েছে নিউ ইয়র্কে, এইসব জায়গা থেকে কিন্তু শেখার ব্যাপার আছে। এটাকে কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে, পরিকল্পিতভাবে এবং নিবন্ধিতভাবে, মানে একটি দুটি রাস্তাকে সেরকম করা যেতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে নিঃসন্দেহে না। এবং এর জন্য কিন্তু আপনার এই ফুটপাতগুলো ঢেলে সাজাতে হবে। সেইটা সম্ভব কিনা, কারণ ঢাকা যেভাবে করে অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে তাকে এখন পরিকল্পনার মধ্যে আনা কতখানি সহজ, কতটা চ্যালেঞ্জিং, এই প্রশ্নের জবাব খোঁজার আমরা চেষ্টা করব। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিসুল হক, মানে ঢাকা যেভাবে করে অপরিকল্পিতভাবে মানে বেড়ে উঠেছে, এখনো বাড়ছে, সেইটিকে কি পরিকল্পিত করা খুব সহজ? খুব তো সহজ নয়। এই জন্য কিন্তু আমি কিছু জিনিসে তাড়াহুড়া করছি না। যেমন বিলবোর্ড আমরা ফেলে দিয়েছি ঠিকই, এই বিলবোর্ডকে আমরা ফিরেও আনবো, কিন্তু বিলবোর্ড নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি যে ঢাকাতে এই সমস্ত এলাকায় কতগুলো বিলবোর্ড কোথায় কিভাবে বসালে আজকে যে আকাশ দেখা যায় সেটিতে কোনো মানে বিরূপ প্রভাব ফেলবে না, কোথায় বসালে ব্যবসাটাও ভালো মতো আসবে। এটিকে এখন চিন্তা ভাবনা করছেন নাকি একটা পলিসি মেক করছি? আর কিন্তু তার আগে যে আপনি অলরেডি 25টি মানে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছেন। আমি একটিও করিনি। তাহলে কারা করেছে? তাহলে কি করে আপনার আমার ধারণা দক্ষিণ হয়তো করেছে। হ্যাঁ, দক্ষিণ। হ্যাঁ, তো ওটা তার নিজস্ব চিন্তাধারা। তাহলে আপনারা একই ঢাকা, ঢাকা তো আসলে আমাদের কাছে একটাই ঢাকা। আপনারা দুজন মেয়র হতে পারেন, কিন্তু এখনো কিন্তু ঢাকা সবার কাছেই একটা, কিন্তু বাংলাদেশ সবার কাছে একটা, কিন্তু বিভিন্ন ডিভিশনে বিভিন্ন রকমের ডিসি থাকে, পলিসি তো একটাই থাকে না। কিছু জিনিস তো নিজের মতো করে করতে হয়, সাইজ এক এক রকম। হয়তোবা সে একটু আগে প্ল্যান করে ফেলেছে, কিন্তু আমি এই জায়গাগুলোতে খুব তাড়াহুড়ো করতে চাই না। আমরা বিশেষজ্ঞ যারা আছেন, ইন্ডাস্ট্রি যারা করেন, তাদের সঙ্গে কনসাল্ট করছি, তারা জায়গা সিলেক্ট করছেন, আমরা একটা আইডিয়া করছি যে কতগুলো বিলবোর্ড দিলে ঠিক হবে, কোন বিলবোর্ডটা ড্রাইভিংয়ে ক্ষতি করবে না, কোন বিলবোর্ডটা স্কুলের বাচ্চাদেরকে ক্ষতি করবে না, কোন বিলবোর্ডটা কত বড় হওয়া উচিত, কোন জায়গায় ডিজিটাল হওয়া উচিত। এটা একটা কাজ চলছে। আর একটা কাজ চলছে যে আমরা একটা পলিসি মেক করছি, সো দ্যাট আমি চাইলেই, মেয়র চাইলেই ওকে 10টা দিয়ে দিলাম, এই ধরনের অথরিটি যেন মেয়রের না থাকে, একটা ট্রান্সপারেন্সি যেন থাকে। সেজন্য যারা সমাজে খুবই সিভিল সোসাইটিতে এবং একটা ট্রান্সপারেন্সি যেন থাকে, সেজন্য যারা সমাজে খুবই সিভিল সোসাইটিতে এবং ইঞ্জিনিয়ারিংয়ে যারা সমাজে মান্যগণ্য, তাদেরকে দিয়ে আমরা একটা পলিসি তৈরি করছি। এটা আবার আমরা যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গেও ডিসকাস করছি, সো দ্যাট একটা ভালো পলিসি তৈরি করা যায়। এটা করে এটা করব। ফুটপাতের জন্য আমরা অনেক আর্কিটেক্ট যারা বন্ধু আছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি যে আপনি এই জায়গাটা কি করা যায় সেটা একটা ডিজাইন করেন, আরেকজন আরেক জায়গায় কি করা যায় সেটা ডিজাইন করেন। প্লাস আমাদের কাউন্সিলরদের বলেছি তোমরা প্ল্যান করে নিয়ে আসো, ফেব্রুয়ারি মাসে আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া করতে পারবো যে ফুটপাত নিয়ে আমরা কি করব। এরকম করে কিছু জিনিস তাড়াহুড়া না করে আমরা করার চেষ্টা করছি। সবুজ কিভাবে ঢাকা করব সেটা এক ধরনের প্ল্যান নিয়েছি। আমরা অনেক মানে ভলান্টিয়ার তৈরি করছি। বাড়ির যারা গৃহবধূ তাদেরকে ভলান্টিয়ার হিসেবে এগ্রিকালচারাল ইনস্টিটিউট আমাদের পক্ষ থেকে ট্রেনিং দিচ্ছে, আমরা সেখানে গেছি, ট্রেনিং শুরু করেছি। তারপরে অনেকগুলো ইনস্টিটিউশন নিয়ে আমরা একটা সেল করেছি কিভাবে ঢাকাকে আগামী 2 বছরের মধ্যে মোটামুটিভাবে একটা সবুজ অবস্থায় আনা যায়।
তারপর ক্লাইমেটকে কিভাবে আমরা একটু ভালো করতে পারি, আমরা কিভাবে মানে ট্রান্সপোর্টের সমস্যার সমাধান করতে পারি, এই জায়গাটি তো আমাদের একটু ইমপ্রুভমেন্ট আছে। আমরা কিন্তু আপনি যেই বিষয়গুলি বলছেন প্রত্যেকটি ইকবাল হাবিব যেমনটা বলছিলেন যে 54টা সংস্থা বা বিভাগ আছে, এগুলিকে আপনি কি করে? আমি যদি আজকে ওটা চিন্তা করি, আমি কিন্তু মেয়র হিসেবে কোনো কাজ করতে পারবো না, এটা সত্যি। দেখুন গতকাল থেকে আমরা কি বলা শুরু করেছি, আমাদেরও একটু অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন ছিল। এখন আমি মনে করি যে আমার যেখানে কোনো কন্ট্রোল নেই, সেটা হলো যেখানে সবচেয়ে বেশি আপনারা গালাগালি শুরু করবেন আজ 4-5 মাস পর থেকে, সেটা হলো জলাবদ্ধতা। আমার কোনো কন্ট্রোল নেই জলাবদ্ধতা। সেজন্য কি আপনি আগে থেকে আগাম প্রস্তুতি নিচ্ছেন মানুষ আমি যাতে কিন্তু আপনার বলছি দিকে আঙ্গুল না তোলে? সলিউশনের কথা বলছি। ওয়াসার কিছু কার্যক্রম আমাদেরকে দিয়ে দিতেই হবে এখন। আমরা দেখেছি যে আপনাদের তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটা বৈঠকও হয়েছে, সেখানেও কিন্তু আপনি একই দাবি তুলেছেন এবং একটা কমিটিও গঠন করা হয়েছে। হ্যাঁ, কারণ এখন কিন্তু আমি আবার জানি না মাঝখান থেকে ওরা হয়তো কাজ করছে, কিন্তু প্রতিদিন তো আমার কাছে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে আমি প্রত্যেক সকালে মনিটর করি যে কি করছে, ওয়াসাকে আমি সেভাবে মনিটর করতে পারি না। রাজুকের কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো রাজুকের কাছে থাকা উচিত না। যেমন রাজুক লেক করবে, খুব ভালো কথা, রাজুকের তো ম্যান্ডেটই নেই যে সে লেককে অথবা সেই পার্ককে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট নেই যে সেই পার্ক তারা রাখতে পারে। রাজুক বলছে যে অতীতে আমরা পার্ক দিয়ে দেখেছি যে এটা মিসইউজ হয়েছে। এখন তো কি বলে মানে নির্বাচিত প্রতিনিধি। না না, যে রাজুক যে মিসইউজের কথা বলেছে তারা কিন্তু একদম ভুলও বলে রে। আমরা দেখেছি বিভিন্ন পার্ক, ধরেন গুলশানের যে পার্কগুলি আছে এটা লিজ দিয়ে দিয়েছে একটা সিটি কর্পোরেশন, তখনও তো জনপ্রতিনিধি ছিল, নির্বাচিত প্রতিনিধি কিন্তু তারা ছিল, সেই কাজগুলি তো তারা করেছে। তাহলে তো আরো কিছু তাদেরকে দিয়ে দেওয়া উচিত। কনস্টিটিউশনাল একটা ব্যাপার আছে, সেটা একজন করেছে, আরেকজনকে টেস্ট করে, ধরো না পারলে আবার নিয়ে যাবে। আমি তো রাজুককে বলেছি, রাজুক আমাকে 3টা পার্ক কমিট করেছে যে 15 দিনের মধ্যে দিবে, আজকে থেকে 6 মাস আগে। এখনো আমি 2বার চিঠি দিয়েছি, এখনো দেয়নি। তো আমরা যখন জনপ্রতিনিধি হয়ে এসেছি, এই সরকারি ক্ষমতায় আছেন, তো আমাদেরকে এগুলো তো দায়িত্ব দিতে হবে। বলা হয় যে মেয়র আনিসুল হক হচ্ছেন এই যাবৎকালে সবচেয়ে শক্তিশালী মেয়র, কারণ তার যে ব্যাকগ্রাউন্ড, প্রধানমন্ত্রীর তার উপর আস্থা রাখেন, তাকে সেই এখতিয়ার দিয়েছেন, আরো অনেকগুলি ফ্যাক্টর আছে যেগুলো আমি বললাম না। আপনি যদি এভাবে করে বলেন তাহলে আসলে অন্যদের কি অবস্থা? আমি কিন্তু বলেছি আপনার কথার প্রেক্ষিতে, কিন্তু প্রত্যেকটি কাজ কিন্তু করছি। রাজুককে আমি মনে করি রাজুকের কিছু কাজ, রাজুকের বেসিক কাজটা রাজুক করুক। লেক বানাবে আমাদের হাতে তুলে দিতে হবে, পার্ক বানাবে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা মেনটেন করব। 2 বছর দেখেন, যদি ফেল করি তা তো আপনার কাছে আবার ক্ষমতা রইলই। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং গুলো হতে হবে। ওয়াসাকে আমি মনে করি যে ওয়াসার মেইন কাজ ওয়াসা করুক, কারণ ঝড় আসলে, বাদল আসলে, বৃষ্টি আসলে আমরা শুরু করি ওয়াসাকে গালাগালি, ওয়াসা শুরু করে আমাদেরকে গালাগালি, এবং এইভাবে যদি করি, কারণ খালের কোনো রাইট আমার নেই, পুকুরের কোনো রাইট আমার নেই, নদীর কোনো রাইট আমার নেই, সমস্ত খাল ভর্তি হয়ে গেছে। হয় কোনো রিয়েল এস্টেট কোম্পানি ভর্তি করে ফেলেছে, না হয় কোনো পাড়ার মাস্তান ভর্তি করে ফেলেছে, না হয় কেউ একটা ঘর তুলে দিয়েছেন, অনেকখানে মসজিদ তুলে, রাস্তার উপর মসজিদ তোলা হয়েছে। আমি সম্পূর্ণভাবে, আমি একজন মুসলমান, মসজিদের পক্ষে, কিন্তু এগুলো অনেকভাবে এক্সপ্লয়েট করে ইলিগালি তোলা হচ্ছে। আমরা অনেক জায়গায় আছে, আমরা এই মসজিদগুলো হাত দিচ্ছি না, কারণ এটি তো ধর্মের প্রতি আমাদেরকে তখন বলা হবে যে তুমি মসজিদ হাত দিচ্ছ, কিন্তু অনেক জায়গায় রাস্তার উপর মসজিদ করে ফেলেছে। মিরপুরে, মোহাম্মদপুরে, ঢাকা শহরের মধ্যে। আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু এটা কি কোশ্চেনেবল না? অবশ্যই। হ্যাঁ, রাস্তার মধ্যে সরকারি প্রপার্টিতে কিছু হলেই হাতির ঝিল থেকে আপনি তো ওই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো মসজিদ কিন্তু ওখান থেকে যায়নি না, একটা মসজিদ যাচ্ছে। আমি বলবো আপনাকে, আপনি বলার পরেও আমি ওখানে গিয়ে দেখেছি। আমি বলছি আপনাকে, আমি 2টা জায়গার মধ্যে একটুখানি পরিষ্কার করা দরকার। এই ড্রেনেজের দায়িত্ব ওয়াসার ছিল না কখনোই, ড্রেনেজ দায়িত্ব ছিল আমাদের পাবলিক হেলথ ডিভিশনের, এবং পরবর্তীতে ওয়াসার ড্রেনেজ ডিভিশন করে। আপনি আপনার এই বিষয়ে যাওয়ার আগে আমাকে যদি একটু বলতেন যে কার কোন বিভাগ হবে, বা মানে কে কোন জিনিসটা দেখাশোনা করবে, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোন বিষয়গুলি কাজ করেছে? আমি সেটাই বলছি যে আপনি যদি হঠাৎ করেই সেটা পাবলিক হেলথ থেকে চলে গেল ওয়াসাতে, এবং এগুলো সবই হুইমজিক্যালি করা। যে কথাটা উনি বলছেন সে কথা সত্য, যে যদি আপনি ড্রেনেজ সিস্টেমের বিরাট অংশের দায়িত্ব সিটি কর্পোরেশনকে দিয়ে থাকেন, তবে সেটা নদী পর্যন্ত পুরো সাইকেলটাকে আপনার তার হাতে দিতে হবে। আপনি তাকে সারফেস ড্রেন দিলেন, কিন্তু আবার স্টর্ম ড্রেনেজটা তাকে দিলেন না।
আবার স্টর্ম ড্রেনেজটা যখন দিলেন, খালগুলি দিয়ে দিলেন আবার জেলা প্রশাসনকে। এই যে জটিলতাটা তৈরি করা, এইখান থেকে অবমুক্তিটা দরকার। এবং আমি যার জন্য মনে করি যে ওনার দাবিটা, উনি হয়তো ওয়াসা চাচ্ছেন না, উনি বলছেন ড্রেনেজে যদি আমার সলভ করতে হয় তাহলে পুরো ড্রেনেজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দায়িত্বটা আমাকে দেওয়া হোক। বিশ্বের অন্যান্য দেশে এটা ম্যানেজ করে কিভাবে? এইটা হচ্ছে পুরো চেইনটাকে একটা জায়গায় আন্দার, যার জন্য সমন্বিত হয়। আপনি যদি খণ্ডিত করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দেন এবং তারা পরস্পর বিমুখী, একজনের সাথে আরেকজনের কোনো কথাবার্তা না বলে কার্যক্রম করে, তবে এই সাংঘর্ষিক অবস্থা আপনাকে কোনো উন্নয়ন, সুষ্ঠু উন্নয়ন করতে দেবে না। একই রকমভাবে যদি আপনি তাকিয়ে দেখেন, এই যে ওয়াসার পাশাপাশি পরিকল্পনা, নগর পরিকল্পনার দায়িত্ব রাজুককে দেওয়া হয়েছে, কিন্তু এই যে ম্যানেজমেন্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। তাহলে যিনি সিটি কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ করবে, তাহলে এই রক্ষণাবেক্ষণের কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন ইত্যাদি তার হাতে দেওয়া উচিত। আপনি শুধু ওই উন্নয়ন কাঠামোটা তৈরি করে তার হাতে ছেড়ে দিবেন, আবার উন্নয়ন কাঠামো তৈরি করার সময় তার সাথে নিয়েই তাকে সে কাঠামোটা তৈরি করতে হবে। আমি একটা কথা শুধু এইভাবে বলি, যদি আপনি জনসম্পৃক্ততা চান প্রতিটা কাজে, তবে আপনার জনপ্রতিনিধির কাছে ফেরত যেতে হবে। আর এই পুরো চক্করের মধ্যে জনপ্রতিনিধিকে বলে, এই যে 54টা সংস্থা আছে, ঠিক এরকম 54টা বডি কিন্তু সিটি কর্পোরেশনের আছে, আমি যদি ভুল বলে না থাকি। 14টা বডি আছে। 14টা। আপনার ড্রেনেজের জন্য আলাদা বিভাগ আছে, সারফেস ড্রেন। না আমি বলছি যে ধরনের ইয়েই থাকুক, সারফেসের জন্য থাকুক আর যা মানে সুয়ারেজের জন্যই থাকুক, কিন্তু একটা কিন্তু মানে এই ম্যানেজমেন্টের জন্য একটা বডি আছে, আপনার মার্কেট ম্যানেজমেন্টের জন্য একটা বডি আছে, আপনার মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে আপনারা যেই সবগুলি জিনিস কিন্তু মানে ছোট ছোট আকারে বিভাগ আকারে সিটি কর্পোরেশনের আছে। তো এইগুলির সঙ্গে এগুলিকে মানে বাকি সংস্থা, যে 54টি সংস্থা, সেটাকে সম্পৃক্ত করা যায় কিনা? আপনি হয়তো ভাবছেন যে আমি তো আসলে একজন সরকারি লোক এখন, কিন্তু আমি কেন পাবলিকলি বলছি, আমি কিন্তু নিজেরাও বলছি। পাবলিকলি বলার কারণ এটাই হলো যে এই মুহূর্তে যিনি যেখানে আছেন তার এক ধরনের ধারণার স্বচ্ছতা তৈরি করার জন্য। আর 2 মাস পরে গালাগালি শুরু হবে। আমি আগে থেকেই বলছি যে এটা কিন্তু আমার দায়িত্ব মধ্যে আমি নিতে চাই, আমি এই কষ্টটা নিতে চাই। হ্যাঁ, যেমন তেমনিভাবে আমি বলছি রাজুকের কষ্টটা আমি নিতে চাই, কারণ মাঠ কিছু না হলে ভাই আপনার মাঠ এরকম করে রাখছেন কেন? এই গালিটা কিন্তু আমাকে খেতে আপনি নিয়ে পারবেন না, পারবো না পারবো চেষ্টা করতে পারবো, এটা আমি বলি। তাহলে ওয়াসা আপনি যেই পদ্ধতিতে পারবেন বলে ভাবছেন, ওয়াসাকে কি সেই পদ্ধতিতে ওয়াসার সঙ্গে শেয়ার করছেন? ওয়াসার সঙ্গে আমরা যে এই যে কথা বলছি, আমি ইয়ের লেভেলে বিভিন্ন লেভেলে কথা বলছি, সরকারি বিভিন্ন লেভেলে কথা বলছি, পাবলিকলি বলছি এই জন্যে যে পাবলিক জানুক যে এই ঘটনাটি ঘটলে সবকিছুর জন্য। এখন বাড়ি ঘরে ঝগড়া লাগলেও মেয়রের দায়িত্ব হয়ে যায় যে বাড়ি ঘরে ঝগড়া লাগলো কেন, হ্যাঁ বিয়ের শাদীতে রাস্তায় অ্যাক্সিডেন্ট, তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো কেন, মেয়রের দায়িত্ব। আমার জায়গাটাকে আমি পরিষ্কার করছি। জনপ্রতিনিধি হলে এগুলো একটু সহ্য করতে চাই, দায়িত্ব নিতে চাই, একটু ধারণা পরিষ্কার হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘুরে আসি, সেখানে বিপুল পরিমাণে স্বর্ণের একটা চালান উদ্ধার করেছে। আমি একটু যেতে চাই শাহজালাল বিমানবন্দরে, সেখানে ব্রিফিং চলছে, যাচ্ছে সেখানে। ওই ব্যক্তিকে সন্দেহের তালিকায় রাখবো এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করব। ভাই বেশ কিছুদিন ধরে তো দেখছি যে অনেক গোল্ড ধরা পড়ছে, এত গোল্ড ধরা পড়ছে, তারপরও আসলে কেন গোল্ড যে চোরাচালান এটা বন্ধ হচ্ছে না? এটা কারণ কি? এটা চলতেই আছে, তার মানে কি এটা মানে যা ধরা পড়ছে তার চেয়ে অনেক বেশি চোরাচালান হয়ে যাচ্ছে? আপনারা জানেন যে স্মাগলিং এর সাথে একটা প্রফিটের সম্পর্ক থাকে, যেখানে প্রফিট থাকবে সেখানে স্মাগলিং হবে। কিন্তু স্মাগলিং হলো, আমরা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে আমরা কিন্তু সচেতন, অত্যন্ত তৎপর আছি বলে কিন্তু এগুলো ধরা পড়ছে। ধরা পড়ার প্রেক্ষিতেই কিন্তু তারা বিভিন্ন সময় চেষ্টা করে রুট পরিবর্তন করার, অথবা কিছুদিন হয়তো অবজার্ভ করে এরপরে হয়তো বিভিন্নভাবে তারা কনসিলমেন্টের মাধ্যমে এগুলো আনার চেষ্টা করে। বাট এগুলো চেষ্টা করলেও কিন্তু আমরা সবসময় এই নতুন নতুন কৌশলগুলো কিন্তু আমরা খুঁজে বের করতে সক্ষম হই এবং এগুলো থামিয়ে দিতে, এগুলো ধরতে অথবা এগুলো ডেটার করার জন্য যা যা করণীয় সেটা কিন্তু আমরা করতে পারছি, যার ফলে কিন্তু এগুলো প্রায়শই ধরা পড়ছে। এখন থামছে না কেন? এগুলো কিন্তু একটা বিশাল একটা ডেটারেন্স সৃষ্টি করছে ঠিকই, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো গ্রুপ কাজ করছে, অনেক ব্যক্তি জড়িত, হয়তো তারা ঝুঁকিটা তারা বেশি নিচ্ছে। বাট ঝুঁকিটা বেশি নিলেও কিন্তু এই ঝুঁকির মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। আগে হয়তো তারা সহসায় নিতে পারতো, কিন্তু এখন কিন্তু সহসায় নিতে পারছে না। তার মানে কস্ট অফ ডুইং স্মাগলিং বিকামস হায়ার হওয়াতে কিন্তু তাদের এই স্মাগলিং করার যে ডিসইনসেন্টিভ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারা এখন আগের থেকে
কিন্তু ইনসেন্টিভ কম পাচ্ছে, যার জন্য কিন্তু তারা আগে যেরকমভাবে বড় বড় চালানে আসতো, এখন কিন্তু বড় বড় চালানে আমরা আসতে দেখি না। এখন টুকটাক বিভিন্নভাবে কনসিলমেন্টের মাধ্যমে প্রেক্ষিতভাবে এগুলো নিয়ে আসছে, বাট প্রেক্ষিত নিয়ে আসলো আমাদের চক্ষু কিন্তু ফাঁকি দিতে পারছে না, আমরা কিন্তু ধরে ফেলতেছি, এবং আমরা তৎপর আছি বলেই প্রায়শই দেখবেন যে এগুলো ধরা পড়ছে। যে দেখছিলাম শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের একটা চালান ধরা পড়েছে, আর এর সঙ্গে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিসুল হক, আমরা যদি চোখ বন্ধ করি 2021 সাল নাগাদ কেমন ঢাকা আপনি আমাদেরকে দিতে চান? আমি প্রশ্নটি প্রথমেই করেছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গ চলে গেছে। আমি 2021 সালের ঢাকাকে দেখতে চাই। আপনি যেভাবে করে অভিযান পরিচালনা করছেন, যত কিছু করছেন, এর ফলে আমরা কেমন ঢাকা দেখতে পাবো? কি মুশকিল, শক্ত প্রশ্ন না? এত শক্ত শক্ত প্রশ্ন করেন কেন? এটা কোনো শক্ত প্রশ্নই না। দেখুন, আমরা ইলেকশনে অনেকগুলো কমিটমেন্ট দিয়েছিলাম। বেসিক জিনিস বলেছিলাম যে একটি পরিষ্কার ঢাকা, ক্লিন ঢাকা। ঢাকা তো একটু পুরাতন নগরী, এক ধরনের বয়স হয়েছে, তাকে তো আর তন্নি সুন্দরী বানানো সম্ভব নয়। কিন্তু ওটা হেলদি, দেখতে ভালো, ভালো স্বাস্থ্য, হ্যাঁ, জ্বরটা কম, ডায়াবেটিক নেই, হার্ট ডিজিজ থেকে ভালো হয়ে গেছে, এরকম একটা শহর তৈরি করার প্ল্যান আমাদের। সেটা হলো যে আমরা মনে করি ঢাকাকে অনেক পরিষ্কার করা সম্ভব, ঢাকাকে অনেক সবুজ করা সম্ভব, ঢাকার যানজট কতটুকু কমানো সম্ভব এটা বলা খুব মুশকিল, বিশেষ করে আগামী 5 বছর। কারণ ঢাকাতে এমআরটি, বিআরটি এগুলোর কাজ শুরু হচ্ছে, রাস্তা খোঁড়াখুড়ি শুরু হবে, এবং আগামী 3 বছর আমরাও অনেক রাস্তা করব। এমনভাবে ঢাকার রাস্তা করার প্ল্যান করছি আমরা যে 3 বছর পরে আপনি আল্লাহ চাহে তো খুঁজে পাবেন না যে কোন রাস্তা ঠিক করতে হবে। এখন অনেকের কষ্ট হচ্ছে, কিন্তু আমরা প্ল্যান করছি ভালো রাস্তা করার, গাড়িতে বসে যেন আপনি গ্লাসে করে পানি খেতে পারেন, গ্লাস মানে ওভারফ্লো করবে না, এরকম কষ্ট হচ্ছে। কিন্তু আমরা প্ল্যান করছি ভালো রাস্তা করার, গাড়িতে বসে যেন আপনি গ্লাসে করে পানি খেতে পারেন, গ্লাস মানে ওভারফ্লো করবে না, এরকমভাবে আমি আমাদের কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলছি, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছি। ঢাকাকে আমরা যেমন ট্রাফিককে অনেক ইজ করার জন্য আমরা 3000 বাস নামানোর প্ল্যান করেছি। 190টি কোম্পানি ঢাকা শহর রান করে বাসের, 5টি কোম্পানিতে আমরা নিয়ে আসার মতো করে তাদের সঙ্গে কথা বলেছি। অল্প সুদে ব্র্যান্ড নিউ 3000 বাস নামানোর এক ধরনের পলিসি মেকিং ডিসকাশন হয়ে গেছে, মালিকরা রাজি হয়েছেন। আল্লাহ চাহে তো এটা ভবিষ্যতে উল্টাবে না। এবং এখন আমরা রুট প্ল্যানিং করছি, এখন আমরা কিভাবে খুব ভালো মার্কেটিং মানে টিকেটিং করা যায় সেগুলোর প্ল্যানিং করছি। আশা করি এবছরে না হলেও আগামী বছরের 3 মাসের মধ্যে নতুন বাস নামাবো, পুরনো বাস তুলে দেব। যদি তাই হয় তাহলে এই যে বাসে বাসে মারামারি এটা থাকবে না। তার কারণ একজন মনোপলি হয়ে যাবে না। না, মালিক তো অনেক, 190 জন, 5টি কোম্পানিকে দিচ্ছেন, 190 জনই মালিক। ওকে, হ্যাঁ, কিন্তু ফ্র্যাঞ্চাইজ হবে, 5টি কোম্পানি 5 রুটে চলবে, 5 রকমের রং চলবে, এয়ার কন্ডিশনের। একটি কোম্পানি যে টাকা পাবে সবাই তার শেয়ার মতো সে টাকা পাবে। সেজন্যই রাস্তায় বাস মারামারি করবে না। পেছনের বাস যদি মানুষ না পায়, সামনের বাস যদি পায়, পেছনের বাস সে তার শেয়ার মতো পাবে। এটা আপনি বলছেন, আপনি যে রুট প্ল্যানিং এর কথা বলছেন, এই যে যানজট দূর করার জন্য যা বলছেন, এগুলি তো আবার আপনার ওই সেই পুরনো কথা আসছে, এগুলি তো আবার আপনার রুট প্ল্যানিং আপনার এক্টের মধ্যে তো কিন্তু আমরা সবার সঙ্গে ওই সমন্বয়ের কথা আসছে। আমি ফাইন্যান্স মিনিস্টারের কথা বলেছি, আমি প্রাইম মিনিস্টারের দপ্তরের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা জানেন, উনি একটু গাইড করেছেন আমাদের। আমি বাংলাদেশ ব্যাংকের কথা বলেছি, সবচেয়ে বড় যারা মালিক, এবং এখানেও একটা বিরাট কার্টেল আছে, 1000 কোটি টাকার কার্টেল আছে, তারপরেও কিন্তু মালিকরা আমাদের সঙ্গে মানে অন্তত এক ধরনের ইয়ে করছেন। আমাদের সঙ্গে যারা পলিসি মেক করেন, সরকারের এমপিরা যারা আছেন, মন্ত্রীরা যারা আছেন, অনেকেই আমাদের সঙ্গে এটাতে কাজ করছেন। অ্যাজ এ মেয়র হয়তো আমি লিডটা নিচ্ছি। ধরেন আমরা আশা করি 6 মাসের মধ্যে আমরা এই যে এত বড় একটা বড় জায়গা দখল করে আছে কাউরান বাজার, এটা এখন একটা শৃঙ্খলা এসছে, আশা করি 6 মাসের মধ্যে এটা আমরা শহরে কিছু, শহরের বাইরে কিছু আমরা নিয়ে যেতে পারবো। তারপরে আমরা ইউলুপ করছি, এগুলো যদি করি বিআরটি এর তৈরির
এই আঘাত কতটুকু হবে আই ডোন্ট নো, কিন্তু আমি মনে করি এক ধরনের সুস্থিতা ফিরে আসবে। তারপরে আমরা অনেক প্ল্যান করছি যে ইন্টারনালি কি করে ওয়ান ওয়ে করা যায়, আমাদের বড় বড় চক্করগুলো যেখানে আছে ইন দ্য লং রানের নিচে আমরা নিয়ে যেতে পারি কিনা, গুলশান 1 গুলশান 2 আন্ডারগ্রাউন্ড করে উপরের দিকে করা যায় কিনা, এগুলো অনেক কিন্তু প্রতিটি কাজই তো একটু সময়ের প্রয়োজন। আমরা সবুজের প্রোগ্রাম করছি, ঢাকা শহরে পাবলিক স্পেস খুবই কম, আমরা পাবলিক স্পেস বাড়ানোর কথা বলছি। আমি ইভেন এই কথা বলা শুরু করেছি, কে কিভাবে নেবেন, কোন দপ্তর কিভাবে নেবেন জানি না। আমি মনে করি আমাদের এই যে এয়ারফোর্সের মানে পুরনো এয়ারপোর্টের সঙ্গে এয়ারফোর্সের কি সম্পর্ক আছে কতটুকু জানি না, একটা রানওয়ে আছে, এই যে এত বড় একটা দেয়াল, এই দেয়ালটাকে যদি আমরা ভালো গ্রিলে নিয়ে আসি, আমি মনে করি এটা অনেক বেশি সিকিউরড হবে এবং ঢাকা শহরকে 4 গুণ বেশি মনে হবে। ঢাকার বাতাস আপনি জানেন, আপনি কি বলবেন, প্রবাহিত মানে হবে, ভিজুয়ালি ওপেননেস তৈরি হবে, কিন্তু এর সিকিউরিটি কমবে বলে আমি মনে করি না। দেখেন প্রাইম মিনিস্টারের ইয়ে কিন্তু বাসা কিন্তু না, অফিস কিন্তু দপ্তর, ওটাও একটা দপ্তর, ওটা কারো বাসা না, সংসদ ভবন। আপনি দেখেন সংসদ ভবন, আপনি দেখেন ওবামার হাউস, ওয়াশিংটন ডিসি হিলের হাউস, সব কিন্তু খোলা, গ্রিল দেওয়া। আমি মনে করি আমি এই কথাটি বলা শুরু করেছি গত কয়েকদিন থেকে। আমি এয়ারফোর্সের সঙ্গে কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো আর একটু পরে যাব, কিন্তু এই কথাগুলো আমরা পরীক্ষা করা উচিত যেটা করা সম্ভব কিনা। এটা যদি আমরা করি, ঢাকা একটা বিউটিফুল প্লেস হয়ে যাবে দেখতে, এবং আমার ধারণা, আমি ভুল হতে পারি, যে এতে সিকিউরিটির এমন কোনো সমস্যা হবে না। সিকিউরিটি বরং ভিতরে কি দেওয়ালের ভিতরে কেউ কাজ করলে এটা দেখা যায় না, যেন ইকবাল হবে। এটা কিন্তু একটা এর সঙ্গে আমি যেটা চাই সেটা হল যত বড় সরকারি বাসভবন না, সরকারি যেই বাড়ি ঘরগুলো আছে, অফিস আছে, যার সামনে ওয়াল আছে, আপনি দেখেন এই যে এখানে ইয়ের সামনে ওয়াল আছে, এই গ্রিল আছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এখানে ট্যুরিজমের যে অফিসটা আছে পুরনো এয়ারপোর্টে সেখানে আছে, পর্যটন, কারো কি কোনো সমস্যা হচ্ছে? ওখানে ভেতরে কিছু প্লেন থাকে, আমার মনে হয় যে সিকিউরিটিতে এত বড় সমস্যা হওয়ার কথা না, বরং কেউ কিছু করতে চাইলে ভিতরে যেয়ে করলে বাইরে থেকে দেখা যায় না। আমি মনে করি এটা, আমি এয়ারফোর্সের সঙ্গে কথা বলবো খুব শিগগির, এটা করলে ঢাকার জন্য অনেক বড় একটি দৃষ্টিনন্দন সবুজের কাজ হবে। আর সবুজের কাজ 3 বছর ব্যাপী আমরা করার চেষ্টা করছি, যেটা ঢাকার প্রতিটি বাড়ির ছাদকে সবুজ করা, প্রতিটি বাড়ির লনকে সবুজ করা। এজন্য আমরা অনেক ভলান্টিয়ার ট্রেনিং দিচ্ছি, স্কুল কলেজে বক্তৃতা শুরু করেছি। যেই এই যে গ্রিল বা কংক্রিটের ওয়াল ভেঙে গ্রিল করার, এটা কিন্তু সারা পৃথিবী থেকেও কিন্তু উঠে গেছে, ওয়াল কিন্তু এখন আর হয় না। আপনার নিশ্চয়ই মনে আছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়েও কিন্তু একসময় এরকম ওয়াল ছিল, পরে তারা ভেঙে ওটা ট্রান্সপারেন্সি, মানে ওই প্রতিষ্ঠানের ট্রান্সপারেন্সিও কিন্তু এটা দিয়ে এক ধরনের প্রতীকী অর্থে মিন করে। আমি তো স্মরণ করতে চাই সেই সময় আপনি ডেইলি স্টারে ছিলেন এবং ডেইলি স্টারের একটা আন্দোলনও ছিল এই বিষয়ে। আমি মনে করি যে একটা জিনিস মনে রাখা দরকার, শহরটা যে নাগরিকের, এই ধারণাটা কিন্তু বদলে যেতে পারে যদি এই দেয়াল দিয়ে যারা, সেই গার্ডেন সিটি মুভমেন্ট, সেই 60s আইডিয়া নিয়ে যারা দেওয়াল দিয়ে, ওই সময় যারা রাজারা ছিল তারা দেওয়াল দিয়ে তাদেরকে আলাদা করতো, এখন যে শহরের আরও মানবিকতা তৈরি করা। এবং উনি আরেকটা কথা বলছেন, আমার কিন্তু খুব ভালো লাগলো শুনে, যে সবুজকে বিস্তৃত করা, দৃষ্টিকে যদি আমি ওর ভিতরে নিয়ে যেতে পারি, ওর ভিতরে যে সুন্দর সবুজটা আছে, তখন শহরের মানুষ কিন্তু তার ভাগ বসাতে পারবে দৃষ্টিগতভাবে। এবং এই যে স্কেল আপ করা, এটা কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আপনি যদি একটুখানি খেয়াল করে দেখেন, বিলবোর্ডটা এই যে নাই হঠাৎ করে, আজকে কিন্তু শহরে হঠাৎ করেই মনে হচ্ছে যে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। বাতাস কতটা পরিষ্কার সে পরের আলাপ, কিন্তু এই যে একটা সাইকোলজিক্যাল স্পেস তৈরি করা, দিস ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি এও মনে করতে চাই যে শুরুটা করবে কে? আমি মনে করি শুরুটা করা উচিত সরকারি প্রতিষ্ঠানগুলো, কারণ সরকার যখন জনগণের, তখন জনগণের কাছে পৌঁছানোর চেষ্টায় তো সরকারি সংস্থাগুলি থাকা উচিত। এই দূরত্ব যত বেশি আছে ততই তাদের জবাবদিহিতা কমে যাচ্ছে, আর জবাবদিহিতা যত কম ততই কিন্তু সার্ভিসগুলো আমরা পাই না, আর ভুল বুঝাবুঝি তৈরি হয়, মানুষের গালাগালি, অসন্তোষ বেড়ে যায়। বলছিলেন উনি যে আমাদের এখন যে দৃশ্যমান উন্নয়নগুলো, সামনের আগামী 3 বছর কিন্তু এই নগরী আরও কিন্তু যানজট ভয়াবহ আকার ধারণ করার সুযোগ তৈরি হবে। একটাই কারণ আমরা ভবিষ্যতের বিনিয়োগে, ভবিষ্যতের সময়টাকে বিনিয়োগ করছি। এই সময়ে আরও পরিকল্পিতভাবে যানজট নিরসনে কতগুলো কার্যকর মাঠ পর্যায়ের পরিকল্পনা করা দরকার। এবং এটির ক্ষেত্রে অন্যতম প্রধান অংশ হতে পারে পদচারী বান্ধব নগরী তৈরি করা।
অর্থাৎ অনেক বেশি মানুষ হেঁটে চলে যেতে পারবে। এবং বাসের যে কথা বললেন, যতক্ষণ পর্যন্ত প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ না করতে পারবেন, প্রাইভেট গাড়িকে যত্রতত্র যাচ্ছে তাই ভাবে পুরো নগরীর সড়কগুলো যতটুকু রয়েছে 6-7%, আবার তার মধ্যে কিন্তু 30-40% বেশি বাস চলতে পারে না, এই সড়কগুলো যেগুলোতে বাস চলতে পারে সেগুলোকে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। এবং ফুটপাতের উপর অযাচিতভাবে যে আক্রমণ চলছে সেটাকে এক ধরনের পরিশীলিত কার্যক্রমে আনতে হবে, এবং ফুটপাতগুলি চলাফেরার উপযোগীও না। আমি মনে করি পরিকল্পিতভাবে এই জায়গায় যদি হাত না দেওয়া হয়, আগামী বছরগুলো যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড়, মেট্রো রেলের মতো বড় বড় প্রজেক্ট আসবে, তখন কিন্তু মানুষ হাফ ছেড়ে বাঁচবে না। আমি এখনো মনে করি যে নগর পিতাদেরকে এই সমন্বয়কের জায়গাগুলো ওনার ক্যারিশমা দিয়ে যতটুকু আগাবেন, সেটা কিন্তু এই চাতক পাখির মতো অল্প জল হয়ে যাবে। আমি এখনো মনে করি এই বিষয় নিয়ে সরকারকে আসলে একটু সঙ্গে আলাপ করেছেন কিনা, এটা আমাদেরও জানতে চাই। সমন্বয়ের কথা যে বলা হচ্ছে, আমরা যখনই যে জায়গাটাতে সমস্যার কথা তুলে ধরছি সেটাই দেখা যাচ্ছে আপনার আর দায়িত্বের মধ্যে পড়ছেন অন্য আর একটা বিভাগের মধ্যে পড়ছেন। আমি আপনার উত্তরটা নেই একটা বিরতি থেকে এসে নিচ্ছি, একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিসুল হক, আপনি যেই এখন একটা সমন্বয়কের ভূমিকা আপনি পালন করছেন, মানে খুব মানে কি বলা যায় যে খুব একেবারে স্থূল বাংলায় যদি বলি গায়ের জোরে করছেন বা আপনার ক্যারিশমা দিয়ে করছেন, কিন্তু আপনার যেই জায়গাগুলিতে সমস্যা আছে, মানে যেখানে যেখানে আপনার মনে হয় যে আপনাকে যদি আরো এম্পাওয়ার্ড করা হইতো ভালো হইতো, এই বিষয়গুলি নিয়ে কি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন কিনা? দেখুন, প্রথমত হলো যে আমাদের 8 মাসের মতো হতে চললো। একটি বিষয় আলাপ করার আগে সে বিষয় সম্পর্কে যদি একটু ডিটেইলে না জানি, তাহলে জাস্ট যে বলে দিলাম এটা এরকম করেন, আমার মনে হয় তার আগে আমার যে ওরিয়েন্টেশনটা হওয়ার প্রয়োজন ছিল সেই ওরিয়েন্টেশনটা আমার হয়েছে। আমার প্রতিটি কাজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কমিউনিকেট করি, অ্যাটলিস্ট আমি করার চেষ্টা করি, কখনো ওনার সেক্রেটারি থ্রুতে, কখনো যেভাবেই হোক, প্রায় প্রতিটি কাজ উনি জানেন এবং ওনার এক ধরনের সম্মতি তো থাকেই। এই যে এতগুলো কাজ বললেন আমরা শক্তি দিয়ে করেছি, এই শক্তি কিন্তু আনিসুল হকের শক্তি না, এই শক্তি হলো পেছনের রাজনৈতিক শক্তি। প্রধানমন্ত্রীর যেই সদিচ্ছা যে শহরটাকে গড়বেন, সেই শক্তি কিন্তু এই শক্তি। আর একটা হলো এক একজনের কাজ করার ধরন এক এক রকম। আমি হয়তো অনেক বছর সবার সঙ্গে মিশি বলে পরিচয় আছে এবং সবাই সাহায্য করছেন, প্রত্যেকেই চান, সরকার তো সবসময় চায়, সাধারণ নাগরিকও চায় যে শহরটা ভালো থাকুক, যিনি বিরোধী দল করেন তিনিও চান যে শহরটা ভালো থাকুক। সেই বেসিসে আমি এই কোঅপারেশনটা পাচ্ছি, কিন্তু অনেকগুলো কাজ চাইলেই করা যায় না। যেমন পুলিশ চায় আমাকে কোঅপারেট করতে, কিন্তু প্রত্যেকদিন কিন্তু পুলিশ আমাকে চাইলেও পুলিশ দিতে পারবে না। আমি দেখে এসেছি শ্রীলঙ্কায় ওনাদের শহরের জন্য আমাদের প্রায় কাছাকাছি একটু বড় এনভায়রনমেন্ট পুলিশ আছে। এই কথাটা আমরা বলা শুরু করেছি যে আমাদেরকে শহর দিয়ে দেন, আমাদেরকে নগর কি বলে সরকার দেন, একটু পরের কথা। এটা যখন পলিটিক্স আরও নিজেদের বুঝবে, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মনে করি যে আমাদের যদি 150টি পুলিশ এই দুজনকে আমাদের দেওয়া হয়, রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে সমাজে, অনেক রেডিক্যাল। কারণ আজকে কি হয়, আজকে পুলিশ বিভিন্ন কাজে থাকে, তার আরও 25টা কাজ। আজকে এখানে উচ্ছেদ করলেন, কালকে এসে বসে গেল, তো ওই থানার ওসি অথবা ওই আরেকটা কাজ করছে ততক্ষণে। মেয়রের আন্ডারে যদি 150 জনের মতো পুলিশ থাকে, তার কাজই হবে যেটা আজকে করে আসলাম কালকে সকালে হচ্ছে কিনা, সকালে বসছে কিনা, বিকালে বসছে কিনা, হ্যাঁ, কে খাল দখল করছে, কে বাড়ি তৈরি করছে, রেডিক্যাল চেঞ্জ হয়ে যাবে। এটা আমি 6 মাস আগে বলতে পারতাম না। ওয়াসার এই কাজগুলো, কিছু কাজ, বেসিক কাজটা ওয়াসা করুক, তার কিছু কাজ আমরা করুক, এটা আমি 6 মাস আগে বলতে পারতাম না। রাজুকের বেসিক কাজগুলো রাজুক করুক, কিন্তু যেই মুহূর্তে সে পার্ক করছে, লেক করছে, কনস্টিটিউশনালি আমাকে দেওয়ার কথা, সেটা আমাকে দিয়ে দেখ, সেটা আমি আগে বলতে পারতাম না। এখন একটা সময় এসছে, মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো না কোনোভাবে আমরা আমাদের প্রত্যেকটি কাজ জানাচ্ছি, তার কনসেন্ট আমরা পাচ্ছি, সেভাবে কাজ করছি। একটা ম্যাচিউরড সময় আসছে যখন আমরা বিশেষ করে দুজনেই, আমরা 2 মেয়রই কিন্তু কথা বলি, সেও আমাকে ফোন করে, আমিও তাকে ফোন করি, কোন সমস্যা কিভাবে, এবং পরস্পর আমরা একটা আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমাদের একটা চিন্তার সূত্র আছে, আমরা দুজনে মিলে একসঙ্গে আবার ওনার সঙ্গে
এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে এখনো পুরোপুরি কথা বলেন নাই তো? হ্যাঁ, অনেক কিছুই বলেছি। তিনি কি ধরেন এই ওয়াসা আমাকে দিয়ে দাও, এটা তো আমি গতকাল থেকে বলা শুরু করলাম। না, আপনি আগেও বলেছেন যে এটা আপনার মধ্যে নাই, আপনার দায়িত্বের মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু এই যে আমাকে এখন দায়িত্ব দাও, অথবা এই যে আমি মনে করি যে আজকে এই যে পুরনো এয়ারপোর্টের দেয়াল তুলে দাও, এটা আমি গতকাল থেকে বলা শুরু করলাম। তো এখন যখন ওনার কাছে যাব, তার মানে কি বলতে পারি যে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি আলাপের পরে মানে সেরকম আশ্বাস পেয়েছেন বলেই আপনি এই কথাগুলি এখন বলতে না পারছেন? না, এরকম অনেক জিনিস আছে এখন আমি ওনার সঙ্গে কথা বলি, কিন্তু আমি মনে করি যে এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু উনি তো রাষ্ট্র চালান, আমরা যেগুলো বলবো এর সব উনি বোঝেন, এবং উনি এত ডিটেইলে যান প্রত্যেকটি জিনিসের। আমি তো ওনার সঙ্গে অনেক আগেও কাজ করেছি, অন্যভাবে কাজ করেছি, সুতরাং ওনাকে এক লাইন বললে যথেষ্ট। কিন্তু বলার মতো যে শক্তি আমাকে অথবা ধারণা আমাকে গ্রহণ করা, সেটা আমার জন্য সময় লাগছে। সময় আসছে বলবো, এবং উনি যদি মনে করেন এটা ভালো প্রপোজাল উনি রাখবেন, না হলে আমি ভাববো যে ওটাই রাইট ডিসিশন। জনাব ইকবাল হাবিব, একটা আধুনিক সময় আসছে বলবো, এবং উনি যদি মনে করেন এটা ভালো প্রপোজাল উনি রাখবেন, না হলে আমি ভাববো যে ওটাই রাইট ডিসিশন। জনাব ইকবাল হাবিব, একটা আধুনিক রাজধানী যেমন করে হয়, ঢাকাকে সত্যিকার অর্থে নিশ্চয়ই মানে ওই লেভেলে নিয়ে যাওয়া খুব কঠিন, যেটা আনিসুল হক বলছিলেন যে ওইরকম তরুণী সুন্দরী বানানো সম্ভব না। কারণ এটা তো সেক্ষেত্রে কি অত planned নতুন city না। সেই ক্ষেত্রে নতুন রাজধানীর কথা ভাবা কি সরকারের উচিত নয়? নতুন রাজধানীর কথা ভাবা উচিত ছিল, এবং সেরকম ভাবনা আমি অন্তত জানতাম যে গতবার যখন বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন তখন ওরকম একটা ভাবনা উনি করেছিলেনও। কিন্তু সেই ইউসুফগঞ্জ পরে পূর্বাচল হয়ে গেল, পূর্বাচল হয়ে সেটা আবাসিক অঞ্চলে পরিণত হলো, নতুন রাজধানী কিন্তু আর হলো না। কিন্তু পূর্বাঞ্চলের প্ল্যান যেটা, সেখানে একটা রাজধানীর মতোই মানে ঢাকাতে যা যা আছে তার সবই ওখানে কিন্তু নেওয়া এটা হওয়ার হয়েছে। সুযোগ কিন্তু ছিল। আমি আরেকটা এখন আর জিনিস- নাই সেটা। না, এখন তো নাই। আরেকটা বড় জিনিস এখানে পরিষ্কার করে বলা দরকার, রাজধানী ঢাকাকে অন্য নগরীর সাথে তুলনা করাটা বুদ্ধিমানের কাজ না। প্রত্যেক নগরী তার নিজস্ব সৌন্দর্য, সৌকর্য, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিজের মতো করে কিন্তু সুন্দর। আপনি কিন্তু আমি একটা উদাহরণ দিই, অন্যভাবে নিন না। এইগুলি তো অনেকবার বিভিন্ন রকম ইকোনমিক রিভিউতে বারবার বলে, আর আমরা খুব ফ্রাস্ট্রেটেড হই, আরে বসবাস অযোগ্য নগরী বুঝি। এটা ঠিক না। কেন? আপনি যদি একটা ঐতিহাসিকভাবে দেখেন, একটা কোন নগরীর কথা মনে হয়? বাগদাদ নগরী সেই সময়কার, খালিফাতের সময়, অথবা দিল্লি নগরী মোগল আমলে। কি দেখেন, কি মনে পড়েছে? একটা সিনেমা হচ্ছে, কি দেখতে চান? হাসলিং বাসলিং অ্যাক্টিভিটি, অনেক কিছু জেনারেট করতেছে, এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। আপনি মেলবোর্ন ভিয়েনার সাথে তুলনা করেন, ওখানে কি আপনি গিয়ে ছবি তুলতে পারবেন, সেলফি, কিন্তু দ্যাট ডাজন্ট হ্যাভ দ্য লাইফ। ঢাকা ইজ ফুল অফ লাইফ। সো ঢাকা কিন্তু আরেক রকম শহর হতে পারে। সম্ভাবনাগুলো আছে কিনা সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, হাতের জিল করেছি তো ভাই, বিশ্বাস করি ঢাকার যে সম্ভাবনা আছে অযুত, সেই সম্ভাবনা ট্যাপিং করার অপেক্ষায় রয়েছে। ট্যাপিং করতে থাকেন, ঢাকা হবে মানবিক, ঢাকা হবে মানুষের শহর, ঢাকা হবে প্রাণের শহর, এবং ঢাকা হবে জলের এবং সবুজের শহর। এটি কিন্তু কল্পনার বিষয় না। এই যে অল্প অল্প করে চিন্তাগুলো যুক্ত হচ্ছে, এর সঙ্গে যখন মানুষ যুক্ত হবে এবং যুক্ত হচ্ছে, এবং আমি বারবার যে কথা হয়তো ঘুরে ফিরে চলে আসি, জনপ্রতিনিধি নির্ভর উন্নয়ন পরিকল্পনা যেতে হবে। এবং এই 54টা সংস্থার কথা তাদের কারো প্রতি আমার বিদ্বেষ নাই, কিন্তু মনে রাখতে হবে এদের একমাত্র এই প্রতিষ্ঠানটি জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত। জনপ্রতিনিধি যতক্ষণ সংযোজিত না হচ্ছে, এবং এখানে আমি একটা কড়া কথা বলছি, মাননীয় মেয়র আমাকে ক্ষমা করবেন, মেয়র একা যদি চিন্তা করে যে আমি এক নায়কতন্ত্র, আমি তো সবাই নগরপিতা বলে আমি করে ফেলবো, আবার ভুল হবে। তাকে তো কাউন্সিলরদেরকে নিয়ে, রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে এবং সামাজিক আন্দোলনের কর্মীদেরকে নিয়ে যখন উনি নামবেন, তখনই সেটা হবে ওই যে কথাগুলি বলছে, মানবিক শহর, মানুষের শহর, জনবান্ধব শহর। শুধু মনে রাখা দরকার, এটা একদিনের কাজ না এবং আমাদের একারও কাজ না। আমি রিকোয়েস্ট করব এটা মাথায় নিতে, আমরা প্রত্যেকে যে যেখানে আছি যদি নিজ নিজ শক্তিতে, সামর্থ্যে, ক্ষমতায় এর সাথে যুক্ত হই, অবশ্যই ঢাকা ঘুরে দাঁড়াবে, অবশ্যই সেই জায়গায় যাওয়া সম্ভব হবে। যে এই ক্ষেত্রে মানুষকে, ঢাকার মানুষকে কি আপনি সম্পৃক্ত করছেন? আমরা কিন্তু সেই রকম লক্ষণ দেখছি না। আমি আপনার এই বিষয়টি নিয়ে ফিরবো, একটা বিরতিতে যেতেই হচ্ছে, যে সাধারণ মানুষকে আপনি কতখানি সম্পৃক্ত করছেন। আমরা আসলে তেমন কোনো তৎপরতা, খুব দৃশ্যমান তেমন কিছু দেখছি না। কেন? এটা আমরা খোঁজার চেষ্টা করবো। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আনিসুল হক, আমি বলছিলাম যে আপনি যেই বিশাল কর্মযজ্ঞ একটা শুরু করেছেন, সেখানে মানুষের সম্পৃক্ততা আপনার কাছে মনে হয় কি একটু কম কিনা? মানুষের সঙ্গে একটা কাজ করার আগে মানুষের সঙ্গে যে তথ্যের আদান প্রদান করতে হয়, তাদের মতামত নিতে হয়, সেই বিষয়টি আপনি করছেন কিনা? আমি বলছি যে শুরু করেছি,
দেখুন, ঢাকা শহরের কোনো কাজই, বিশেষ করে এই যে রাস্তাঘাট সাফ করা, ঠিক আছে, সবুজ করা, ইদানিং দেখছি ভূমিকম্প, কোনো ধারণাই নেই আমাদের কিন্তু যে ভূমিকম্প কি প্রকট আকারে আমাদেরকে নষ্ট করতে পারে, অথবা এই যে মানুষের সঙ্গে কি বলে রাস্তাঘাট ঠিকমতো পরিচালনা করা, এই সবগুলো কিন্তু আমরা এক ধরনের সেল করেছি এখন, কিছু কিছু এনজিওর সঙ্গে কাজ করছি এখন, স্কুল কলেজে আমরা লিফলেট দেওয়া শুরু করব এখন। যে সেটা হলো যে আমি বলতে চাই যে প্রত্যেক উইকে আমি অ্যাজ এ মেয়র দুটো জায়গায় যাব, স্কুলের একটা আর একটা জনসাধারণের। ওখানে আমরা 4টা পয়েন্ট ডিসকাস করব বলে আমরা ভেবেছি। একটা হলো সবুজ করা, একটা হলো রাস্তাঘাট পরিষ্কার রাখা, যেটা আমি অলরেডি বড় করে দোকানদার মালিকদের সঙ্গে কথা বলেছি, একটা হলো কি বলে ভূমিকম্পের প্রিপারেশন নেওয়া। আমরা লিফলেট তৈরি করছি। আমার মনে এখনও সেভাবে হয়নি, আমার মনে হয় এই পর্যন্ত আমি 6টি ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছি এবং এগুলো আস্তে আস্তে ছড়াবে। কিন্তু আগামী 6 মাসের মধ্যে আপনারা অনেক অনেক দেখতে পাবেন। জানেন, একটি এই আমরা সেদিন করলাম ভূমিকম্পের উপর, মানে পাগল হয়ে যাওয়ার মতো মানে স্ট্যাটিস্টিক্স। মাত্র 6.5 রিক্টারের ভূমিকম্প যদি ঢাকার 50 মাইলের আশেপাশে হয়, ওনারা বলছেন যে 70,000 বাড়ি পড়ে যাবে ঢাকা শহরে। কত লোক মারা যেতে পারে চিন্তা করেন। আমাদের কিন্তু কোনো প্রিপারেশন নেই। আমরা ইভেন জানি না ভূমিকম্প হলে কাকে ফোন করতে হবে, ভূমিকম্প হলে কোন দিকে দৌড় দিতে হবে, ভূমিকম্প হলে ঘরের কোন জায়গায় দাঁড়াতে হবে, মাঠে দাঁড়াতে হবে কিনা। আমরা কিন্তু একটা বড় ক্যাম্পেইন শুরু করছি এটা, এবং এই জন্য আমি ভলান্টিয়ার্স ঠিক করছি। সবুজ ঢাকা করার জন্য আমরা অলরেডি 1000 গৃহবধূ স্টুডেন্ট, ওই যে শেরেবাংলানগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচাররা, তারা মিলে এটা তৈরি করছেন। তেমনি আমরা আরও 2টো অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়েছি, একটিকে স্কুলে করার জন্যে, একটিকে বাড়ির ছাদে করার জন্যে। এক ধরনের হোমওয়ার্ক আমাদের প্রায় শেষ হয়ে এসছে, খুব শিগগিরই এগুলো দেখতে পাবেন। আপনি যে কার্যক্রমগুলোর কথা বলছেন এগুলি সমাজের একটু উপরের অংশের কথা বলছেন, কিন্তু সমাজের অনেকগুলি ফেজ থাকে, মানে বিভিন্ন বিভিন্ন মানে মধ্যম, উচ্চ, নিম্ন, এরকম না, তাদের সবাইকে আপনি সম্পৃক্ত করতে পারছেন না। সম্পূর্ণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কথা বলছি। বড়রা এমনিতেই একটু অ্যালার্ট, যখন মিডিয়া ইত্যাদি দিয়ে আমরা কথা বলা শুরু করব, আমার মনে হয় যে লোকের সঙ্গে সম্পৃক্ত হতেই হবে। মানুষ যদি সম্পৃক্ত না হয়, ঢাকার কিছুই বদলাবে না। মানুষ সম্পৃক্ত না হলে সবুজ হবে না। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি বলেন যে মেয়রের আসলে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা দেওয়া উচিত ঢাকার জন্য? আমি এখনো মনে করি ঢাকার যানজট, যোগাযোগ ব্যবস্থায় আরো পদচারী বান্ধব, আরো গণমানুষ, গণপরিবহন, এই জায়গায় জোর দেওয়া উচিত। জোর দেওয়া উচিত ঢাকার যে 44% মানুষ বস্তিতে থাকছে তাদের জনস্বাস্থ্য এবং সেই সঙ্গে বসবাসযোগ্যতার জায়গাটুকুতে কাজ করা। এবং আমি পাশাপাশি এও মনে করি যে সত্যিকার অর্থে এই যে জোরপূর্বক উনি চেষ্টা করছেন, তার সাথে যদি সরকার একটু যুক্ত করে, একটু ক্ষমতায়ন করে, উনি যে এখন যেভাবে কাউন্সিলরদের নিয়ে, রাজনৈতিক কর্মীদের নিয়ে, সামাজিক কর্মীদের নিয়ে একটা গণজাগরণ করার চেষ্টা করছেন, এই জায়গায় ওনাকে স্টেডি থাকতে হবে। একটা ছোট্ট অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে কাজটা এগিয়ে গিয়ে থামবেন না যেন, এটাকে যেন সাস্টেইন করেন। একদম সর্বশেষ একদমই খুব সংক্ষেপে যদি বলেন যে আপনি আগামী 6 মাসে কেমন ঢাকা আমাদেরকে দিবেন? আগামী 6 মাসের মধ্যে ঢাকা শহরের 60% ঢাকাতে সিকিউরিটি ক্যামেরা লাগবে, এবং অনেক স্ট্রং ক্যামেরা। আমি মনে করি আমাদের সন্ত্রাস, আমাদের ইভটিজিং, আমাদের রাস্তাঘাটে জোরে চালানো, এটা অনেকাংশে, মানে আপনি নিরাপত্তাটাই সবার আগে নিশ্চিত করতে চান। আমরা একটা কন্ট্রোল রুম করব, আমরা একটা অ্যাপস করব, আমরা এসটিএস করব, রাস্তায় বড় কোনো বর্জ্য থাকবে না, সব মে মাসের আগে হবে। মে মাসের মধ্যে নিশ্চয়ই আমরা সেরকম আমাদের সব কাজ রাস্তায় চলছে। আপনার সেই কাজগুলি সফল হোক, আমরা এই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।